সুপ্রিয় দর্শক, জানিয়ে দেব আজকের সবচাইতে গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সব আপডেট সংবাদ। শুরুতেই জানাবো এমন এক সংবাদ যা দেখলে রীতিমতো চোখ কপালে উঠবে। অবশেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ এর উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার বাতিলের দাবি নিয়ে বাংলাদেশে আসছেন মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দিয়েই বিএনপি তারেক সরকারকে পতন ঘটাবে ভারত ও আমেরিকা। এদিকে একে একে সুখবর পাচ্ছে আওয়ামী লীগ। এদিকে তারেক রহমানকে আমেরিকার রাষ্ট্রদূতের হুঁশিয়ারি, শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে ডোনাল্ড ট্রাম্প ও আমেরিকার গ্রিন সিগন্যাল। পাল্টে যাচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক সমীকরণ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে শেখ হাসিনার বার্তা নিয়ে ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। শেখ হাসিনাকে দিয়েই তারেক রহমানের পতন ঘটাবে ভারত। একে একে মিলে যাচ্ছে আওয়ামী লীগের কথা। তারেক রহমানকে শায়েস্তা করতে এবার মোদির তুরুপের তাস হলেন স্বয়ং শেখ হাসিনা। রাজনৈতিক অঙ্গন কাঁপিয়ে ইতিমধ্যে ফাঁস হয়ে গেল এক অতি গোপনীয় কল রেকর্ড। আগামী ডিসেম্বরে দেশে পাঠানো হচ্ছে শেখ হাসিনাকে। টার্গেট একটাই, বর্তমান সরকারকে গদি থেকে উল্টে দেওয়া। ডিসেম্বরে কি তবে বাংলাদেশের মাটিতে তারেক আর মোদির এক মহাযুদ্ধ শুরু হতে চলেছে? সার্জিও গোর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খুবই ঘনিষ্ঠজন। এই যে সফর, সেই সফরে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়ে আলোচনা হবে বলে জানা যাচ্ছে। শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থাটাও শুরু করে দিয়েছে ভারত। ভারত একা যে খেপেছে তা নয়, খেপেছে আমেরিকাও। তারেক রহমানকে ওয়ার্নিং দিতে, মানে একেবারে সামনাসামনি বসিয়ে একটা আলটিমেটাম দিতে ঢাকায় চলে আসার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা, আর তাই এসেছেন সার্জিও গর। আওয়ামী লীগ এতদিন যাবত যে কথাগুলো বলে আসছেন বা বলতেছেন, সেই কথাগুলো অক্ষরে অক্ষরে মিল খুঁজে পাচ্ছেন আপনারা? এই যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের স্বীকারোক্তি, সেই স্বীকারোক্তিগুলো যখন দেশের মানুষের সামনে আসে, চোখের সামনে পড়ে, তখন কিন্তু ওই আওয়ামী লীগের কথাটাই চলে আসে। কিন্তু হঠাৎ কেন এই সফর? শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ইচ্ছা, চীনের সাথে ঢাকার সামরিক ও অর্থনৈতিক সমীকরণ, আর বিএনপি সরকারের 5 মাসের কূটনৈতিক পথচলা, সব মিলিয়ে ওয়াশিংটন কি তবে বাংলাদেশে তাদের নীতির বড় পরিবর্তন আনতে যাচ্ছে? সার্জিও গোর কোনো এক ফাঁকে খুব সম্ভবত শেখ হাসিনার সাথে দেখা করেছেন। শেখ হাসিনার সাথে তার কথা হয়েছে। অনেকে বলে কয়েকবার গেছেন, কিন্তু কয়েকবারের কথা না জানলে আমি একবার মোটামুটি আমি নিশ্চিত ভাবে বলতে পারি যে অনেকের কাছ থেকে আমি এই তথ্যটা পেয়েছি, দেখা হয়েছে। কিন্তু এখন আস্তে আস্তে বেরোচ্ছে যে ইউনুসের সাথে ইউনুসকে কিভাবে প্রেশার করছিল এই সার্জিও, এবং ট্রাম্পের পাওয়ার নিয়ে সেটা করছিল। সার্জিও গোর সম্পর্কে জানেন না, তাদের জন্য বা আর একটু ডিটেইল যারা জানতে চান তাদের জন্য সার্জিও গোরটা কে। একটা হলো ভারতের রাষ্ট্রদূত, অ্যাম্বাসেডর, আরেকটা হলো উনি বিশেষ দূত, হলো দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক। সেই হিসাবে সার্জিও গোর। এখন যদি আমরা তার এই বাংলাদেশে আসার বিষয়টা নিয়ে আমরা আলোচনায় আসি। ইনশাল্লাহ দেশে ফিরে আসবো। তরিক আছি, জেল জুলুম কি কি লাগবে সব রেডি করে ফেলেন, কোনো অসুবিধা নেই। আমি চ্যালেঞ্জ হিসেবে দিচ্ছি, আমি যাবো, দেন করবো, কোনো অসুবিধা কি? বলে তো কোনো হয় গুলি খেয়ে মরবো, না হয় ফাঁসিতে মরবো, মরতে তো একদিন হবে, না এমনি মরে যাবো, কিন্তু দেশের মানুষের কল্যাণে আমি যাবো, এটা হলো বাস্তব কথা। শুনলাম আমাকে চিফ প্রসিকিউটর বলে দিল যে 5 তারিখে বলে 5ই জুলাই যে আমাকে দেশে ফিরতে হবে। আমি রাজি, আমি ফিরবো, আমি আসছি। যেই বললাম আমি যাবো, না এভাবে ফেরা যাবে না, এই নিয়ম মানতে হবে, ওই আইন মানতে হবে, সেই আইন মানতে হবে। আর আমি যখন কথা দিয়েছি আমি তো যাবো। এটা নতুন, আমি 81 সালে জিয়াউর রহমান বাধা দিয়েছিল, সেই বাধা অতিক্রম করে আমি বাংলাদেশে ফিরেছিলাম। 2007 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিন রিয়াজউদ্দিন বাধা দিয়েছিল, আমি সেটা মোকাবেলা করে দেশে ফিরেছিলাম। এবারও আমি ইনশাল্লাহ যাবো। প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার, প্রত্যেকটা মিছিল হতে হবে ঠিক এরকমের করে। অবশ্যই হাতে প্রোটেকশন থাকতে হবে। যারা আমাদের গণতান্ত্রিক মিছিলে বাধা দিতে আসবে তাদের প্রতিরোধ, তাদের চ্যাপ্টার ক্লোজ, তাদের জন্য পঙ্গুতে সিট বরাদ্দ ওই জায়গাটাই করে দিতে হবে। ওরা যে অবস্থায় গণতান্ত্রিক মিছিলে বাধা দিতে আসবে সেই অবস্থায় যেন বাসায় বাড়িতে ফিরে যেতে না পারে, সেই ব্যবস্থা করে দিতে হবে। হয় সোজা সন্ত্রাসী কর্মকাণ্ড করতে আসলে ওইখান থেকে সোজা ঢাকা মেডিকেল থেকে কবরস্থান, নয়তোবা লাইফ টাইমের জন্য পঙ্গুতে পাঠাই দিতে হবে। আজকেও রাজধানীতে আমাদের ভাইরা মিছিল করেছেন, খালি হাতে মিছিলে নামা যাবে না। আপনারা এরই মধ্যে শুনেছেন, এই তো কিছুদিন আগে তুরাগ নদীতে গণহত্যার পরবর্তী সময় আমাদের সহযোদ্ধা ভাইদের সাথে যখন নেত্রী স্বয়ং তাদের সাথে কথা বলতেছিলেন, মিটিং করেছিলেন, তখন অনেকে কান্না বিজড়িত কণ্ঠে নেত্রীকে সেই ঘটনার বিবরণ তুলে ধরছিলেন। নেত্রী বলেছেন, কান্না করা যাবে না, চোখ দিয়ে আর পানি পড়ানো যাবে না, চোখে অগ্নি ঝরতে হবে, চোখে আগুন জ্বলতে হবে, রাজপথে নামতে হবে বাংলাদেশ মুক্তির যে ব্রত, সেই ব্রত নিয়ে। অর্থাৎ প্রতিশোধ নয়, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব পুনরুদ্ধারের যে যুদ্ধ, সেই যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাজপথে নামতে হবে। মাথায় রাখবেন, আমরা ভেঙে পড়া জাতি না, আমরা বীর বাঙালি,
আমাদের পূর্বপুরুষ জীবন বাজি রেখে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশকে স্বাধীন করেছে। আমরা গেরিলা মুক্তিযোদ্ধার পূর্বোত্তরসূরি, আমাদের শরীরে যুদ্ধের রক্ত, ভেঙে পড়া যাবে না। একটা সময় আওয়ামী লীগের ছোটিকা মিছিল এখন বৃহত্তম মিছিলের রূপ নিয়েছে। ভাইয়ের আমার, আত্মরক্ষার অধিকার সকলেরই আছে। প্রয়োজন হলে নিজের সাথে ছোট্ট একেবারে ধাঁধালো চিপ ছুরিগুলো রেখে দিবেন। যারা প্রতিরোধ করতে আসবে শুধু টার্গেট রাখবেন, ওর পেট থেকে বুড়িটা কিভাবে বের করে দেওয়া যায়, ওর পেটের মধ্যে বুড়ি থাকবে না, ওই টার্গেট রাখবেন। দেখবেন আপনার মিছিলে কেউ প্রতিরোধ তো দূরের কথা, সামনে আগাবার একটু সাহস রাখবে না। মনে রাখবেন, গণতান্ত্রিক অধিকারের মিছিলে যে বাধা দিতে আসবে সে 18 কোটি মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আর এই বাংলার জমিনে তো আমাদের শপথ আছেই, 32-এর একটা ইট, একটা গ্রামীণ প্রতিষ্ঠান। জীবনে ভুলের মাধ্যমেও যে লোক 32-এর ইটের গায়ে একটা টোকা দিয়েছে, ওর ঘর বাড়ি থাকবে না। শাহবাগ থেকে যন্তর মন্তর, দুটি দেশ, জায়গাও আলাদা। একটি বাংলাদেশ, অন্যটি ভারত। তবে আন্দোলনের মূল উদ্দেশ্য যেন এক স্রোতে এসে মিশেছে। এক কথায় যদি বলি, এটি তরুণদের অধিকার আদায়ের আন্দোলন। দর্শক, ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তর আজ উত্তপ্ত। সকাল থেকেই অনশন মঞ্চের শিক্ষার্থী, তরুণ, সমাজকর্মী ও বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকদের ভিড় বাড়ছে। আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা যন্তর মন্তর ছাড়বেন না। এই আন্দোলনের প্রভাব এখন ভারতের সীমানা ছাড়িয়ে বিদেশেও পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও সান হোসে, যুক্তরাজ্যের লন্ডন এবং আয়ারল্যান্ডের ডাবলিনে প্রবাসীদের উদ্যোগে সংহতি কর্মসূচি পালিত হয়েছে। বিভিন্ন মানবাধিকার কর্মী ও প্রবাসী ভারতীয়রা সেখানে সমাবেশ করে আন্দোলনের প্রতি সমর্থন জানান এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তোলেন। এই তরুণদের আন্দোলনে এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাথা ব্যথার মূল কারণ। রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে বুধবার একসঙ্গে 16টি গুরুত্বপূর্ণ দিল্লি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা করেছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন। ফলে অফিস যাত্রী, শিক্ষার্থী এবং সাধারণ যাত্রীদের একাংশকে ব্যাপক ভোগান্তির মুখে পড়তে হয়েছে। কিন্তু কেন এমন ব্যবস্থা? গত সোমবার ও মঙ্গলবার ককরোচ জনতা পার্টির বিক্ষোভ, সংসদ ঘেরা অভিযান ঘিরে সৃষ্টি হওয়া উত্তর পরিস্থিতি এবং কংগ্রেস, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি সহ বিরোধী দলগুলোর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে নয়াদিল্লি। এর মধ্যে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও উত্তরপ্রদেশের কৃষকদের ভারত মার্কিন কৃষি চুক্তি বিরোধী আন্দোলন, কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে দিল্লির সীমান্তবর্তী এলাকাতেও চলছে তীব্র বিক্ষোভ। এমন অবস্থায় নয়াদিল্লির অভ্যন্তরের বিক্ষোভ যেন ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য বহিরাগত বিক্ষোভকারীদের আন্দোলনে যোগ দেওয়া ঠেকাতে ও তাদের গতিপথ নিয়ন্ত্রণে মেট্রো স্টেশন বন্ধের সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। শুধু কি তাই, বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানী জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করেছে দিল্লি প্রশাসন। গুরুত্বপূর্ণ সরকারি ভবন, প্রশাসনিক এলাকা এবং সংবেদনশীল স্থানে অতিরিক্ত পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন রয়েছে। পরিস্থিতির উপর নজর রেখে প্রয়োজনে আরো পদক্ষেপ নেওয়া হতে পারে বলে প্রশাসনের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন, পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে? যারা গত কয়েক বছরে দক্ষিণ এশিয়ার রাজনীতির উত্থান পতন দেখেছেন তারা কি বলছেন? দর্শক, 4 বছরে দক্ষিণ এশিয়ার 3টি দেশের সরকারকে রাজপথের আন্দোলনের মাধ্যমে উৎখাত করেছে তরুণ সমাজ জেনজি। 2022 সালে কলম্বো, 2024 সালে ঢাকা এবং 2025 সালে কাঠমান্ডু। এই ধারাবাহিকতায় এবার উত্তপ্ত ভারতের রাজধানী দিল্লি। একটি গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষার অনিয়মের দায়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি নামে পরিচিত একটি ব্যঙ্গাত্মক আন্দোলন গত এক সপ্তাহে হাজার হাজার মানুষকে রাজপথে টেনে এনেছে। এই ধরনের বিক্ষোভকে কেবল তরুণদের আন্দোলন বলে চালিয়ে দেওয়া যায় না। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে গত কয়েক বছরে একের পর এক নাটকীয় পরিবর্তন ঘটেছে। শ্রীলঙ্কায় গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে হচ্ছে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসেকে। বাংলাদেশে 2024 সালের গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসান ঘটে। নেপালেও গত এক দশকে বারবার সরকার পরিবর্তন হচ্ছে। এই প্রেক্ষাপটে একটি প্রশ্ন অনেকের মনে ঘুরপাক খাচ্ছে, ভারতেও কি একই ধরনের রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হচ্ছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার কি ক্রমবর্ধমান চাপের মুখে, নাকি ভারতের রাজনৈতিক বাস্তবতা একেবারেই ভিন্ন? দর্শক, ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। দেশটির রাজনৈতিক কাঠামো, অর্থনীতির আকার এবং প্রশাসনিক সক্ষমতা দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশের তুলনায় অনেক বড়। 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও এনডিএ জোট সরকার গঠন করতে সক্ষম হয়, ফলে মোদী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন। এটি দেখায় যে আগের তুলনায় বিজেপির শক্তি কিছুটা কমলেও তারা এখনো দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি। তারপরেও চাপে রয়েছে মোদী সরকার। প্রথমত, কর্মসংস্থান। ভারতের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি সত্ত্বেও তরুণদের কর্মসংস্থান একটি বড় রাজনৈতিক ইস্যু। দ্বিতীয়ত, মূল্যস্ফীতি। খাদ্যপণ্যের দাম বৃদ্ধি সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করছে। তৃতীয়ত, কৃষকদের অসন্তোষ। গত কয়েক বছরের কৃষক আন্দোলন দেখিয়েছে যে গ্রামীণ ভারতের একটি অংশ সরকারের নীতির বিরুদ্ধে সংগঠিত হতে পারে। আর সবশেষ যেটি বলা হচ্ছে, বিরোধী জোটের সক্রিয়তা। কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দল বিজেপির বিরুদ্ধে সমন্বিতভাবে রাজনৈতিক লড়াই চালানোর চেষ্টা করছে। চাপ থাকলেও মোদী সরকারের কিন্তু বড় শক্তিও রয়েছে। বিজেপির শক্তিশালী সাংগঠনিক কাঠামোই হলো সে বড় শক্তি। তাছাড়া জনপ্রিয় জাতীয় নেতৃত্ব। এদিকে বিরোধী দলগুলোর প্রধান সমস্যা হলো নেতৃত্ব ও সমন্বয়। অনেক আঞ্চলিক দলের নিজস্ব রাজনৈতিক স্বার্থ রয়েছে, ফলে জাতীয় পর্যায়ে দীর্ঘমেয়াদী ঐক্য ধরে রাখা কঠিন হয়ে পড়ে। এই বাস্তবতার আলোকে বলাই যায়, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে ভারতের বর্তমান পরিস্থিতির কিছু মিল থাকলেও মৌলিক পার্থক্য রয়েছে। জনগণের অসন্তোষ, অর্থনৈতিক চাপ বা বিরোধী রাজনীতির সক্রিয়তা, এসব যে কোনো গণতন্ত্রে দেখা যেতে পারে। তবে ভারতের মতো বৃহৎ ও বহুদলীয় গণতন্ত্রের সরকার পরিবর্তনের প্রধান পথ এখনো নির্বাচনী। তাই ভারতের সরকার উৎখাতের কাউন্টডাউন শুরু বা প্রধানমন্ত্রীর বিদায় ঘণ্টা বেজে
সমাজে গেছে এ ধরনের দাবি রাজনৈতিক বক্তব্য হিসেবে আলোচিত হতে পারে, কিন্তু বর্তমান তথ্য প্রমাণের ভিত্তিতে তার নিশ্চিত বাস্তবতা হিসেবে উপস্থাপন করা যথাযথ নয়। তারপর একটি কথা বলা যায়, এই আন্দোলন কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে, তাই এই আন্দোলনের ঢেউ কোথায় গিয়ে শেষ হয় সেটি নিশ্চয়ই সময় বলে দিবে। প্রিয় দর্শক, দিল্লি, বেইজিং কিংবা ওয়াশিংটন তারা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে যে গত 17 বছরে শেখ হাসিনার যে চেইন অফ কমান্ড ছিল সেটা বর্তমান সরকারের আমলে কতটা কার্যকর আছে। তারা যখন আসলে ভালোভাবে দেখছে এখানে একটা দুর্বলতা রয়েছে, তখন কিন্তু তারা নতুন করে তাদের দাবার গুটি সাজাতে আবার শুরু করেছে। আর সেই গুটির অন্যতম প্রধান নাম কিন্তু শেখ হাসিনা। এখন প্রশ্ন হলো, শেখ হাসিনা যদি সত্যি দেশে ফিরেন তবে তিনি কিভাবে ফিরবেন? তিনি কি সরাসরি বিমানে আসবেন? এখানেই আসে আমাদের সেই পাটিগণিতের হিসাব। মাঠ পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এখন কিন্তু একটা নতুন সমীকরণ খুব জোরে সোরে ঘুরপাক খাচ্ছে। যেখানেই যাচ্ছি সেখানে কিন্তু এসব শুনছি। তারা চোখ করছেন শেখ হাসিনা হয়তো কলকাতা থেকে বেনাপুল বন্দর হয়ে সড়ক পথে বাংলাদেশে প্রবেশ করবেন, এবং এটাকে তারা কিন্তু একটি ট্রাম্প কার্ড হিসাবে দেখছেন। কেন ট্রাম্প কার্ড হিসাবে দেখছেন? এর জন্যই কিন্তু আমি প্রথমে পাটিগণিতের সেই হিসাবটা বা সেই রাস্তার হিসাবটা আপনাদেরকে জানিয়েছিলাম বা বলেছিলাম। দেখুন সুপ্রিয় দর্শক, আওয়ামী লীগের যে সকল কর্মী সমর্থক রয়েছে তারা 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত দেশের অভ্যন্তরে থেকে পলাতক থেকে যেভাবে আওয়ামী লীগের জন্য মন প্রাণ উজাড় করে দিয়ে বিভিন্ন ধরনের ঘোষিত হোক কিংবা অঘোষিত হোক কর্মসূচি পালন করছে, এবং মাঠের রাজনীতিতে ফেরার জন্য তারা যেভাবে আপ্রাণ চেষ্টা করছে, আবার বিদেশে যারা পালিয়ে গেছেন তারাও কিন্তু সেখানে বসে যেভাবে নানা ধরনের অ্যাক্টিভিটি করছেন এবং লবিং তদবিরে এগিয়ে যাচ্ছেন, তাতে করে এই উভয় শক্তি বাংলাদেশের মাটিতে যদি ঐক্যবদ্ধ হয়ে কোনো একটি ঘটনা ঘটানোর চেষ্টা করে, তাহলে সেটা কিন্তু আমি মনে করি বাংলাদেশের নতুন করে আরেকটি ইতিহাস তৈরি করবে, এবং সেই ইতিহাসটাই হবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন 2.0, যেটি নিয়ে কিন্তু আমরা রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের হই হুল্লোড় দেখতে পাচ্ছি। এক কথায় বলা চলে উৎসব রব চলছে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে। এমনকি এটাও দেখা যাচ্ছে যারা এতদিন পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করতেন আগে, কিন্তু এতদিন পর্যন্ত ভয় ভীতিতে চুপচাপ ছিলেন, তারাও কিন্তু মোটামুটি তাদের অবস্থান থেকে বের হয়ে আসছেন, আত্মগোপন থেকে বের হয়ে আসছেন, এবং তারা তাদের চেহারা কমপক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে হলেও দেখানোর চেষ্টা করছেন। এখন একবার চিন্তা করুন তো, এই সাহসী নেতাকর্মীরা যদি একযোগে শেখ হাসিনার আসার পথে বা শেখ হাসিনা যে জায়গা দিয়ে আসবেন সেই জায়গায় যদি মানব ঢাল তৈরি করে বা একসাথে জড়ো হয়, তাহলে পরিস্থিতিটা আসলে কোন দিকে যাবে? এটা কিন্তু দুটো দিক রয়েছে, পজিটিভ দিক এবং নেগেটিভ দিক। কন্ট্রোল করতে পারা সরকারের পক্ষে এবং সরকারের পক্ষে কন্ট্রোল করতে না পারা। সরকার যদি এটাকে কন্ট্রোল করতে না পারে তাহলে কি হবে? তাহলে আমি মনে করি আওয়ামী লীগ তাদের ঐতিহাসিক প্রত্যাবর্তন 2.0 সফলভাবে করতে পারবে, এবং এটি সফল হয়ে গেলে আমার যে ক্ষুদ্র পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ থেকে আমি স্পষ্টভাবে বলতে পারি যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করে রাখা হোক কিংবা তাদের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যদি একদম কোণঠাসা করে নিশ্চিহ্ন ঘোষণা করা হোক, তাও কিন্তু আওয়ামী লীগের রাজনীতি কখনোই বন্ধ করা যাবে না। বরঞ্চ এই বিজয়ের কারণে তারা কিন্তু বাংলাদেশের মাটিতে আবারও এক অঘোষিত একক আধিপত্য সৃষ্টি করা শুরু করবেন, যেটা কেউ কিন্তু এর পরবর্তীতে আর আটকাতে সক্ষম হবে না। এমনকি 2024 সালের যে বিপ্লব কিংবা অভ্যুত্থান অথবা আন্দোলন ঘটেছিল, সেরকম আন্দোলন গড়ে তোলার সাহস কিন্তু ভবিষ্যতে আওয়ামী লীগের বিরুদ্ধে এই বাংলাদেশের মাটিতে গড়ে তুলতে হলে আমি মনে করি যুগের পর যুগ 15 কিংবা 30 অথবা 30-এর ডবল 60 বছর লেগে যেতে পারে। দর্শক, সেই অঙ্কের হিসাবটা শেষ করে নেই। বেনাপোল থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পর্যন্ত এই 187 কিলোমিটার রাস্তায় তারা একটা অবৈধ মানব প্রাচীর তৈরি করার পরিকল্পনা করছেন। তারা হিসাব করছেন দক্ষিণবঙ্গে যদি 5 কোটি মানুষ থাকে আর তার মধ্যে যদি মাত্র 30% আওয়ামী লীগের সমর্থক কর্মী কিংবা ভোটার হয়, তবে সেই 1.5 কোটি মানুষের মধ্য থেকে অন্ততপক্ষে 10% অর্থাৎ 15 লাখ মানুষ সেদিন রাস্তায় নেমে আসবে। 1,27,000 মিটারের এই রাস্তায় যদি 15 লাখ মানুষ দাঁড়ায়, তবে প্রতি মিটারে অন্ততপক্ষে 6 জন করে মানুষ গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে থাকতে পারবে। জানাবো জানাজা শেষে জয় বাংলা স্লোগান, গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতা। কিশোরগঞ্জে ভৈরব পৌরসভার সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাসের জানাজা শেষে জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগে নবী হোসেন নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে আজ রাতে পৌর শহরে পঞ্চবটি এলাকায় তাকে গ্রেফতার করা হয়। ভৈরব থানার ওসি লিমন বোসের নেতৃত্বে
পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। স্থানীয় সূত্র জানায় অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাসের জানাজা শেষে কফিনের পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ব্যক্তিদের একাংশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেন। এ ঘটনায় ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়। পরে ভিডিও ফুটেজ ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। স্লোগান দেওয়ার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে নবী হোসেনকে গ্রেফতার করা হয়। অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস ভৈরবের রাজনৈতিক অঙ্গনে পরিচিত ব্যক্তি এবং বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক সামাজিক পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করে। তার জানাজা বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। এদিকে একই রাতে আওয়ামী লীগের একাধিক নেতার বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। তাদের দাবি, জয় বাংলা জয় বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের প্রেরণা স্লোগান। ফখরুল আলম আক্কাস একজন বীর মুক্তিযোদ্ধা হওয়ায় তাকে সম্মান জানাতে নেতাকর্মীরা এই স্লোগান দেন। উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু বলেন, দলের কার্যক্রম নিষিদ্ধ হলেও মুক্তিযুদ্ধের প্রেরণা এই স্লোগান নিষিদ্ধ করা হয়নি। তাই এই স্লোগান দেওয়ার অভিযোগে কাউকে গ্রেফতার বা বাড়ি বাড়ি অভিযান চালানো অনাকাঙ্ক্ষিত। তবে নবী হোসেনকে গ্রেফতারের বিষয়ে কথা বললেও আওয়ামী লীগের অন্যান্য নেতার বাড়িতে পুলিশের অভিযান চালানোর অভিযোগ, এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ওসি তদন্ত লিমন বোস। ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর, শেখ হাসিনার প্রত্যাবর্তনে ওয়াশিংটনের নতুন বার্তা। দক্ষিণ ও মধ্য এশিয়ার ভূ রাজনীতিতে এক বড় ধরনের নড়াচড়া পড়ে গেছে। দীর্ঘ 5 মাসের নীরবতা ও পর্যবেক্ষণের অবসান ঘটিয়ে চলতি মাসের শেষ দিকে ঢাকা সফরে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর। তিনি কেবল ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নন, বরং ডোনাল্ড ট্রাম্পের চরম আস্থাভাজন এক কূটনীতিক, যার চোখ দিয়ে মার্কিন প্রশাসন দেখছে পুরো ভারত ও বাংলাদেশকে। কিন্তু হঠাৎ কেন এই সফর? শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ইচ্ছা, চীনের সাথে ঢাকার সামরিক ও অর্থনৈতিক সমীকরণ, আর বিএনপি সরকারের 5 মাসের কূটনৈতিক পথচলা, সব মিলিয়ে ওয়াশিংটন কি তবে বাংলাদেশে তাদের নীতির বড় পরিবর্তন আনতে যাচ্ছে? সত্য ও বাস্তবতার নিরিখে আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা সন্ধান করব সেই সব প্রশ্নের উত্তর। খবর বলছে অত্যন্ত সুনির্দিষ্ট কূটনৈতিক ছকে সাজানো হয়েছে গোরের এই সফরটি। আগামী 28 তারিখ মার্কিন যুক্তরাষ্ট্র সফর শেষ করে দেশে ফিরছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ঠিক তার পরদিনই অর্থাৎ 29 তারিখ ঢাকায় অবতরণ করতে পারে সার্জিও গোরের বহনকারী বিমান। ঢাকায় পৌঁছে তিনি ব্যস্ত সময় পার করবেন। সফরসূচিতে রয়েছে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনা। তবে সফরের মূল আকর্ষণ হতে যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গোরের একান্ত বৈঠক। শুধু সরকারের সাথেই নয়, বাংলাদেশের প্রথম সারির রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃত্বের সাথেও সার্জিও গোরের সাক্ষাতের কথা প্রাথমিকভাবে জানা গেছে। সার্জিও গোরের এই সফরের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ও স্পর্শকাতর দিকটি হলো এর সময়কাল। ঠিক যে সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের স্বদেশ প্রত্যাবর্তনের তীব্র ইচ্ছে প্রকাশ করেছেন, ঠিক তখনই ঢাকায় আসছেন ট্রাম্পের এই আস্থাভাজন দূত। একটি গুঞ্জন রয়েছে, একটি জল্পনা রয়েছে, একটি কল্পনা রয়েছে। সত্য মিথ্যে পরের বিষয় যে গত বেশ কিছুদিন যাবত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, দিল্লিতে নির্বাসনে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ট্রাম্পের এই বিশেষ দূত সার্জিও গোরের সাথে একাধিক বৈঠক নাকি হয়েছে। এর সত্য মিথ্যা, আগামীর পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটি দেখলে বোঝা যাবে। কূটনৈতিক সূত্রে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে 2 বছর আগে শেখ হাসিনা সরকারের পতনে প্রত্যক্ষ ভূমিকা নেওয়া ওয়াশিংটন এখন বাংলাদেশ নিয়ে ভিন্ন অবস্থান গ্রহণ করতে পারে। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষেত্রে ঢাকার যে ভূমিকা, তা নিয়ে মার্কিন মানবাধিকার সংগঠনগুলো এবং দেশটির প্রধান দলগুলোর আইন প্রণেতারা ট্রাম্প প্রশাসনের ওপর ক্রমাগত চাপ তৈরি করে চলেছেন। একই সাথে বাংলাদেশের সাম্প্রতিক সময়ে মানবাধিকার পরিস্থিতির অবনতি নিয়েও দেশ বিদেশে মার্কিন প্রশাসনকে চাপের মুখে পড়তে হচ্ছে। এই প্রেক্ষাপটে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাষ্ট্রের মার্কিন নীতির যে এক বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে তা বলা বাহুল্য। সম্প্রতি এক দলীয় সভায় শেখ হাসিনা নিজেও এমন ইঙ্গিত দিয়ে বলেছিলেন যে আন্তর্জাতিক পরিস্থিতির দ্রুত পরিবর্তন আসন্ন, যা আওয়ামী লীগের অনুকূলেই যাবে। অন্যদিকে ভারত সরকারও মার্কিন প্রশাসনের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের গুরুত্ব সম্পর্কে ওয়াশিংটনকে বিশদভাবে ইতিমধ্যেই অবহিত করেছে। আপনি একটা জিনিস নিশ্চিত থাকুন, এই যে শেখ হাসিনা যে এত জোর দিয়ে বলছেন যে তিনি ডিসেম্বরে আসবেন, এই জোর কোথায় পাচ্ছেন? এই শক্তি কোথায় পাচ্ছেন? ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র যখন ক্লাসে প্লাস হবে, তখনই শেখ হাসিনার এই শক্তি বা এই জোরটা আসছে। ভারত নিশ্চয়ই তাকে এমন কিছু অবগত করেছে যে ঠিক আছে আপনি যেতে পারবেন, কিংবা সার্জিও গোরের সাথে যে শেখ হাসিনার বৈঠকের যে গুঞ্জন, সেগুলো নিশ্চয়ই তাকে ইতিবাচক জায়গায় নিয়ে এসছে। এবং শেখ হাসিনা প্রকাশ্য সভায়ও এমন আশাবাদ ব্যক্ত করতে পেরেছেন যে আন্তর্জাতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তন আসন্ন এবং সেগুলো আওয়ামী লীগের পক্ষেই যাবে। বিশেষজ্ঞ মহল মনে করছে তারেক রহমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত 5 মাস মার্কিন প্রশাসন মূলত ঢাকাকে নিবিড়
পর্যবেক্ষণে রেখেছিল। বিএনপি সরকারের প্রশাসনিক কর্মকাণ্ড ও পররাষ্ট্রনীতি পর্যালোচনার পরেই সার্জিও গোরকে পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভূরাজনৈতিক কৌশলগত কারণে মার্কিন প্রশাসন মনে করছে তারেক সরকারের এই ধরনের পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে এক বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। একই সাথে বেইজিং সফরে চীনা কর্তৃপক্ষ ঢাকা মিয়ানমার চীন করিডোর তৈরির যে প্রস্তাব দিয়েছিল সে বিষয়ে নতুন সরকারের মনোভাব আসলে কি, সার্জিও গোর এই সফরে সরাসরি তাও যাচাই করতে চাইবে। চীনের বাইরেও পাকিস্তান, তুরস্ক এবং রাশিয়ার সাথে বাংলাদেশের ক্রমবর্ধমান সখ্য ওয়াশিংটন ও দিল্লি উভয় পক্ষকেই সতর্ক করে তুলেছে। সম্প্রতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ঢাকা সফর করে গেছেন। পাকিস্তানের সামরিক ও অসামরিক শীর্ষ কর্মকর্তাদের বাংলাদেশে আনাগোনা এখন নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। ঠিক দুদিন আগেই বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তুরস্ক সফরে গিয়েছেন, যেখানে মূল আলোচনার বিষয় ছিল দুই দেশের সামরিক বোঝাপড়া এবং তুরস্ক থেকে উন্নত প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সম্প্রতি রাশিয়া সফরে গিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরেভের সাথে দীর্ঘ ও ফলপ্রসূ বৈঠক করেছেন। সংক্ষেপে বললে বিগত 5 মাসে তারেক রহমান সরকারের গৃহীত এসব পররাষ্ট্রনীতি এবং অভ্যন্তরীণ নানা বিতর্কিত সিদ্ধান্তকে অত্যন্ত গভীরভাবে পর্যালোচনা করে মাঠে নেমেছেন ট্রাম্পের এই বিশেষ দূত। সার্জিও গোরের এই সফর কোনো সাধারণ শিষ্টাচারমূলক বা একটা সৌজন্য সফর কিন্তু নয়। এটি এমন এক সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন বাংলাদেশ মার্কিন বিরোধী বিভিন্ন জোট বা বিভিন্ন দেশ সফর করছে, যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের চোখে খানিকটা সন্দেহ দৃষ্টিভঙ্গি। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভৌগোলিক ও রাজনৈতিক গুরুত্ব যে ক্রমশ বাড়ছে, গোরের ঢাকা আগমন ওয়াশিংটনের সেই অব্যাহত আগ্রহেরই বড় প্রমাণ। এই সফর একদিকে যেমন আঞ্চলিক নিরাপত্তা এবং কৌশলগত অগ্রাধিকার নিয়ে দুই দেশের মধ্যে সরাসরি বার্তা আদান প্রদানের সুযোগ সৃষ্টি করবে, তেমনি তারেক রহমান সরকারের ভবিষ্যৎ পথ চলা এবং বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ প্রধান এবং সাবেক প্রধানমন্ত্রী, প্রভাবশালী প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনার রাজনীতির সমীকরণ কোন দিকে মন নেবে তারও এক স্পষ্ট দিক নির্দেশনা তৈরি করে দেবে। তারেক রহমানকে শায়েস্তা করতে এবার মোদির তুরুপের তাস হলেন স্বয়ং শেখ হাসিনা। রাজনৈতিক অঙ্গন কাঁপিয়ে ইতিমধ্যে ফাঁস হয়ে গেল এক অতি গোপনীয় কল রেকর্ড। আগামী ডিসেম্বরেই দেশে পাঠানো হচ্ছে শেখ হাসিনাকে। টার্গেট একটাই, দেশে এক মহা দাঙ্গা বাঁধিয়ে বর্তমান সরকারকে গদি থেকে উল্টে দেওয়া। 15 বছর ধরে হাসিনাকে নিয়ে বাংলাদেশকে হাতের পুতুলের মতো নাচিয়েছে ভারত, কিন্তু 2026-এর পর ক্ষমতায় এখন তারেক রহমান, যা কোনোভাবেই হজম করতে পারছে না তারা। তাই পুরনো বন্ধুকে দিয়ে নতুন খেলা শুরু করতে চাইছে দিল্লি। কিন্তু বাংলাদেশও এবার ছেড়ে কথা বলবে না। শেখ হাসিনা দেশে পা রাখা মাত্রই তাকে সোজা প্রিজন ভ্যানে তুলে জালের মতো পাহারা দিয়ে বসিয়েছেন স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ট্রাইব্যুনালে রীতিমতো সর্বোচ্চ শাস্তির খড়গ ঝুলছে হাসিনার মাথার উপর। ডিসেম্বরে কি তবে বাংলাদেশের মাটিতে তারেক আর মোদির এক মহাযুদ্ধ শুরু হতে চলেছে? 2024 সালের 5 আগস্টের সে ঐতিহাসিক দুপুরের কথা নিশ্চয়ই সবার খুব ভালো করে মনে আছে। ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে পড়ে মাত্র 45 মিনিটের নোটিশে গদি ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। এরপর টানা 2 বছর দিল্লির এক গোপন আস্তানায় বসে একেবারে চুপচাপ ছিলেন তিনি। দেশি বিদেশি কোনো মিডিয়ার সামনে তাকে একটা কথা বলতেও দেখা যায়নি। মাঝে মাঝে ইন্টারনেটে কিছু কল রেকর্ড লিক হতো, সরাসরি তিনি ছিলেন একদম নিশ্চুপ। কিন্তু 2026 সালের জুলাই মাসের এই গরমে হঠাৎ করে সব নীরবতা ভেঙে দিলেন তিনি। আন্তর্জাতিক নিউজ এজেন্সি রয়টার্সের এক সাংবাদিকদের সঙ্গে ফোনে টানা 1 ঘন্টা কথা বলেছেন শেখ হাসিনা। তারই এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি ফাটিয়েছেন সবচেয়ে বড় একটা বোমা। সাফ জানিয়ে দিয়েছেন আগামী ডিসেম্বরে তিনি তার দলের বড় নেতাদের সঙ্গে নিয়ে বাংলাদেশে ফিরতে চান। খবরটা শোনা মাত্রই বাংলাদেশের রাজনীতিতে যেন এক বিশাল ঝড় আঘাত হানে। তবে হঠাৎ দেশে ফেরার কথার পেছনে যে মোদি প্রশাসনের এক বিশাল ছক কাজ করছে, সেটা এখন সবার কাছেই দিনের আলোর মতো পরিষ্কার। ভারতের দাদাবাবুরা এতদিন যেভাবে বাংলাদেশে নিজেদের মাতব্বরি চালিয়েছে, 2026 সালের পর সেই সুযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। নতুন নির্বাচনী জয়ী হয়ে ক্ষমতায় বসেছেন তারেক রহমান। তারেক রহমানের সেই বিশাল উত্থান মোদি প্রশাসন কোনোভাবেই মানতে পারছে না, কারণ তারা এখন বাংলাদেশকে নিজেদের ইচ্ছে মতো নাচিয়ে ছাড়তে পারছে না। তাই তারেক সাহেবকে টাইট দিতে পুরনো বন্ধু হাসিনাকে নতুন করে মাঠে নামানোর এই বিশাল ফাঁদ পেতেছে মোদি সরকার। গত 2 বছর ধরে আওয়ামী লীগের বড় নেতারা হয় জেলেবন্দি, নয়তো ভয়ে লুকিয়ে বেড়াচ্ছেন। দলের তৃণমূলের লক্ষ লক্ষ অনুসারী একেবারে হতাশায় ডুবে আছে। এই বিশাল কর্মী বাহিনীকে নতুন করে চাঙ্গা করতে তারেক সরকারের ঘাড়ে নিঃশ্বাস ফেলতেই ডিসেম্বরে দেশে ফেরার এই নতুন গেম প্ল্যান সাজানো হয়েছে। শেখ হাসিনা চাইছেন ট্রাইব্যুনালে হাজির হওয়ার নাম করে দেশে ঢুকে একটি বিশাল ভিড় তৈরি করতে। তিনি আশা করছেন ডিসেম্বরের মধ্যে যদি দেশে কোন ধরনের অর্থনৈতিক বা রাজনৈতিক ঝামেলা তৈরি হয়, সেই ঘোলা পানিতে মাছ শিকার করা বেশ সহজই হবে। মূলত হাসিনা বিমানবন্দরে নামার সাথে সাথে লাখো মানুষের ঢল নামিয়ে একটা বিশাল দাঙ্গা বাঁধানোর জন্যই এই ভয়ঙ্কর প্ল্যানটা করা হয়েছে। দিল্লির এই চতুর খেলোয়াড়রা আসলে এই চালের মাধ্যমে তারেক সরকারকে একটি দাঁত ভাঙা জবাব দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বটে। অন্যদিকে দাদাবাবুরা ভেবেছিল এমন একটা ভয়ঙ্কর খবর ছড়িয়ে দিলে তারেক সরকার হয়তো ভয়ে কাঁপতে শুরু করবে, কিন্তু বাংলাদেশ এখন আর আগের মতো নেই। শেখ হাসিনার এই দেশে ফেরার খবর পাওয়া মাত্রই তারেক রহমান প্রশাসন থেকে যে কড়া জবাব দেওয়া হয়েছে, তাতে মোদি প্রশাসনের রীতিমতো হাওয়া টাইট।
ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জাতীয় সংসদে দাঁড়িয়ে এক চরম হুঙ্কার দিয়েছেন। তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, শেখ হাসিনা যেদিক দিয়ে বাংলাদেশে পা রাখুক না কেন তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তার জন্য এয়ারপোর্টে একদম রেডি করা আছে প্রিজন ভ্যান। দেশে ফিরে কোন ধরনের রাজনৈতিক নাটক বা বিশাল মানুষের ভিড় জমানোর 1 ইঞ্চি সুযোগও তাকে আর দেওয়া হবে না। জিরো টলারেন্স নীতিতে তাকে সাথে সাথে কড়া পাহারায় গ্রেফতার করে সোজা ট্রাইব্যুনাল বা কারাগারে পাঠানো হবে। সালাউদ্দিন আহমেদ আরও জানিয়েছেন, বিগত 15 বছরের সমস্ত অন্যায়ের দায়ে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এই বিচারের জায়গায় তারিক সরকার এক চুল পরিমাণও ছাড় দেবে না, কারণ এই বিচার করাটা বর্তমান প্রশাসনের জন্য সবচেয়ে বড় প্রেস্টিজ ইস্যু। তাই তারা রীতিমতো আটঘাট বেঁধে মাঠে নেমেছে হাসিনাকে এক জব্বর শিক্ষা দিতে। তারেক রহমান প্রশাসন বুঝিয়ে দিয়েছে মোদির এই চোখ রাঙানি তাকে কিছুতেই পরোয়া করে না। তবে পুরো ঘটনার সবচেয়ে আশ্চর্য দিকটি হলো ভারতের দ্বিমুখী আচরণ। বাংলাদেশ সরকার ইতিমধ্যেই শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারতের কাছে আনুষ্ঠানিক কাগজ পাঠিয়েছে।